আমরা এখন শুরু করব আমাদের এই যে জুলজি বইটা আছে, বইয়ের মধ্যে যত ইম্পর্টেন্ট ছক আছে, ছকগুলো নিয়ে আমাদের এখন একটু আলোচনা হবে। আর এখানে ছকের মধ্যে বলা হবে যে আসলে কোনটা কত ইম্পর্টেন্ট সেইটা নিয়ে কথা হবে, আর হলো যে বিভিন্ন ছন্দের মাধ্যমে মনে করায় দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমরা প্রথম অধ্যায়ের মধ্যে যে ছকটা শুরুর দিকেই পাবো সেটা হলো দ্বিস্তরী আর ত্রিস্তরী প্রাণীর একটা ছক আছে, অনেক ইম্পর্টেন্ট একটা ছক, অ্যান্ড এখান থেকে বরাবর কোশ্চিন পাওয়া যায়। তো প্রথম অধ্যায়ে যেই ছকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দ্বিস্তরী প্রাণী আর ত্রিস্তরী প্রাণীর একটা ছক, এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা ছক। এখান থেকে বারবার এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, যেমন যদি এই যে 5 নম্বর এটা যদি দেখা যায়, যে 5 নম্বরে কিন্তু বলা হচ্ছে যে পলিবার মেডুসা দশা আছে কিনা, এরকম এমসিকিউ দিয়ে চলে আসে কোশ্চিন। হ্যাঁ, তারপরে যদি লক্ষ্য করা হয় যে এখানে ভ্রূণ স্তরের পরিণতি ম্যাসোগ্লিয়া, হ্যাঁ, তো এইটাও ওভারঅল একটা ইম্পর্টেন্ট ছক, এখানে ছন্দ দেওয়ার দরকার হয় না, এটা এমনিতে মনে থাকে ইনশাল্লাহ। অ্যান্ড দেন আমরা যেটা ছকে যাব, এটা একবারে আমাদের প্রাণী জগতের বিভিন্ন শ্রেণীর একটা প্রকার ভেতরে একটা ছক আছে, সেখান থেকে আমরা মেনলি উদাহরণগুলো মনে রাখতে পারি। ছকটা কোথায় গেল? তো এই সেই ছক, এখানে জাস্ট উদাহরণগুলো পড়লেই এনাফ হয়ে যাবে, যে উদাহরণগুলো এখানে দেখা যাচ্ছে, সো এইগুলো পড়লেই এনাফ আলহামদুলিল্লাহ। তো এখান থেকে এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। আর এই যে বৈশিষ্ট্যগুলো এখান থেকে চোখ বুলাই নিলে ভালো হয়, বিকজ এর আগে আমরা মোটামুটি যদি লক্ষ্য করা যায় এই দিক থেকে আমরা বৈশিষ্ট্যগুলো পড়ে আসছিলাম। সো এখানে ওভারঅল একটা ভিউ দেওয়া হয়েছে আর কি বৈশিষ্ট্যগুলো, সেটাই। তারপরে যে ছকটা আমরা পাবো সেটা কর্ডেট আর নন কর্ডেট একটা প্রাণী, একটা ছক এখানে দেখা যাচ্ছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ছক, এই সেই ছকটা। এখানে কর্ডেট আর নন কর্ডেট, এখানে এমসিকিউ আছে এরকম যে নিচের কোনটি কর্ডেট প্রাণীর বৈশিষ্ট্য নয়, অর্থাৎ দেখা যাবে যে নন কোঅর্ডিনেট এর একটা বৈশিষ্ট্য থাকবে, ওটাই অ্যান্সার হবে। তো এগুলো অনেক মনোযোগ সহকারে পড়া উচিত, অ্যান্ড এটাতে কোনো প্রকার ছন্দ নাই। এর আগে যেই রিডিংটা পড়া হয়েছিল ভালো করে, সেটা থেকে এটা আসছে। আর নিচে যে 2-3টা ছক দেখাচ্ছে, এগুলো জাস্ট একবার করে রিডিং দিলে আশা করা যায় হয়ে যাবে, এগুলো তেমন কিছুই না। ওকে, তাহলে প্রথম অধ্যায় ছিল এই অবস্থা। ওকে, আমরা এখন দ্বিতীয় অধ্যায় থেকে দেখবো 3টা ইম্পর্টেন্ট ছক দেখবো, বাকিগুলা দেখবো না, বিকজ আমরা শুধু ইম্পর্টেন্টগুলোকেই টাচ করবো। হ্যাঁ, তো সব ছক দেখার কোনো মানে হয় না। তো প্রথমে আমরা যে ছকটা দেখবো সেটা হলো আমার এই যে কি আছে, একটা নিউরোসাইড আর নেমাটোসিস্টের একটা ছক এখানে পাওয়া যায়। তো এই ছক থেকে যে বিষয়টা অনেক ইম্পর্টেন্ট সেটা হলো আমরা আবরণটা দেখতে পারি। এই আবরণ একটা হলো তোমার সজীব প্লাজমা মেমব্রেন আর একটা নির্জীব কাইটিন নির্মিত। হ্যাঁ, তো নিউরোসাইটটাতে সজীব প্লাজমা মেমব্রেন, নেমাটোসাইট হলো নির্জীব কাইটিন নির্মিত। অ্যান্ড যেই ব্যাপারটা দেখা যায় যে অবস্থানটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবস্থান দিয়ে এমসিকিউ চলে আসে যে কোনটার ক্ষেত্রে অবস্থান সঠিক আর সঠিক নয়, এরকম প্রশ্ন বরাবর আসে আর আসবেই। তারপর কাজটা মনে রাখা যায় যে নিচের কোনটি কাজ নয়, তো এগুলো ইম্পর্টেন্ট, ওভারঅল সম্পূর্ণ ছকটাই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে যেই ছকটা আসলো সেটা হলো অ্যাপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের যেই পার্থক্যটা, এটা ভাই বলা যায় হিউজ ইম্পর্টেন্ট একটা ছক, এটা পড়তে হবে, এটা না পড়লে মিজে যাবে। সো এটা ভালো করে পড়ার জিনিস, আর কয়েকবার পড়লেই মনে রাখা যায়। তো যার আগে যেগুলো দেখেছো তোমরা, এই যে আবরণ থেকে যে পড়াগুলো পড়েছো, সেইখানেই এখানে আসে সেটা হাইলাইট করা হয়েছে আর কি, এখানে তেমন কিছুই না। তারপরে যে ছকটা আমাদের আসে সেটা হলো সিলোম আর সিলেন্ট্রন, মোস্টলি ইম্পর্টেন্ট। সিলেন্ট্রন দ্বিস্তরী প্রাণীদের থাকে আর সিলোম থাকে ত্রিস্তরী প্রাণীদের। এটা বরাবর এইচএসসিতেও যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ। তারপরে এখানে দেয়া আছে হালকা পাতলা ওভারঅল যে আবরণের বিবরণীটা, এই ছকটাতে দেয়া আছে, পড়লে কাজে আসবে, না পড়লে প্যারা নেই। হ্যাঁ, তারপরে যেই ছকটা আসে যে বহির্কোষীয় পরিপাক আর অন্তঃকোষীয় পরিপাকের একটা ছক দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ছক, যেটা দেখা যায় যে মেডিকেল প্রিপারেশন নেওয়ার সময় এত ডিটেলসে পড়া সম্ভব হয় না, জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন এখান থেকে পড়া হয়। তো এত ডিটেলস ওভারঅল একটা সামথিং একটা ধারণা থাকার জন্য তোমরা যে শখটা পড়ে নাও, তো ওভারঅল একটা ভালো একটা ব্যাকআপ পাবা আর কি, ঠিক আছে? তো শখটা পড়তে পারো। তারপরে যেটা দেখা যাচ্ছে যে লুপিং এবং সমারসটিং চলনের একটা শখ, এটা একটা রিডিং দেওয়া ভালো আর কি, একটা রিডিং দিলে মানে একটা না তো কয়েকবার রিডিং দিলে অসাধারণভাবে খুব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি পরজীবিতা আর মিথজীবিতার শখ। এখানে মিথজীবিতার ব্যাপারটা কি জিনিস, যে ভাই যে থাকবে সে যেমন উপকৃত হবে, হ্যাঁ, যার কাছে থাকবে সে উপরে যে মানে কি হবে, উপকৃত হবে, ঠিক আছে? এইরকম পরজীবিতা তার উল্টা আর কি। তো এটা অনেক ছোট একটা জিনিস, জাস্ট তোমার বেসিক ধারণা থাকতে হবে, আর উদাহরণটা উদাহরণ লাগবে, ঠিক আছে? তাহলে আর এই ছিল মনে হয় দ্বিতীয় অধ্যায়ের আমাদের ছক। তাহলে দ্বিতীয় অধ্যায়ের হাইড্রা আমাদের পড়া কমপ্লিট হয়েছে।
এবার আমরা যেটা যাবো সেটা হলো কি বলে ঘাস ফড়িং। তো ঘাস ফড়িং মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এখান থেকে যে ছকগুলো আছে না এগুলো আরও ইম্পর্টেন্ট। যেমন আমি যদি বলি প্রথম যেই আমরা ছকটা পাবো সেটা হলো যে কি বললাম এটা, পুরুষ ঘাস ফড়িং আর স্ত্রী ঘাস ফড়িং এর মধ্যে একটা পার্থক্য এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানকার যদি মোস্ট ইম্পর্টেন্ট 2-3টা পয়েন্ট বলি সেটা হবে তোমার 6 নম্বর পয়েন্টটা, 6 নম্বর পয়েন্ট, তারপরে থাকবে তোমার 7 নম্বর পয়েন্ট বলতে পারো, এবং 8 নম্বর পয়েন্টটা মোস্টলি ইম্পর্টেন্ট। 8 নম্বর পয়েন্ট কি ইম্পর্টেন্ট? মোস্ট ইম্পর্টেন্ট। তো এগুলা বাদ দেওয়া যাবে না। তাহলে ভাই 8 নম্বর পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট, এটা বাদ দেওয়া যাবে না। সাথে ম্যাটে কোশ্চেন আসছিল 5 নম্বর পয়েন্ট থেকে একবার কোশ্চেন পাওয়া গেছিল ম্যাটে, তো এই ছকটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে? তো যেগুলো পয়েন্ট বললাম এগুলা আশা করি দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যে ছকটা আসলো সেটা মুক্ত আর বদ্ধ রক্ত সংবহনতন্ত্র একটা ছক পাচ্ছি, এবং এখান থেকে কোশ্চেন বরাবর হয় কি না আই ডোন্ট নো, বাট এখানে যে পেপারটা আছে না এটা সব রিডিং এর উপর। তো এখান থেকে তোমরা উদাহরণগুলো মনে রাখতে পারো। একটা 5 নম্বরে আসছে, তো 5 নম্বরের উদাহরণ দুটো মনে রাখা জরুরি আর কি, হ্যাঁ। এরপরে আমরা পাইলাম সিমোল আর সিলোম, আর একটা হলো হিমোসিল, ঠিক আছে? এই ছকটা অনেক ইম্পর্টেন্ট, এটা রিডিং দিবা। সাথে এই যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো পড়তে হবে, এবং এখানে আসলে বোঝার কিছুই নেই, সব সহজ আছে। জাস্ট লাইক তোমাদের জানতে হবে যে সিলোমের মধ্যে কি থাকে আর হিমোসিলে কি থাকে না বা থাকে, এই ব্যাপারটা পার্থক্যটা জানতে হবে। এবং ঘাসফড়িঙের রক্ত সংবহন তন্ত্র, মানুষের রক্ত সংবহন তন্ত্র, এর আগে যেটা তোমার মুক্ত আর বদ্ধ ছিল তার মধ্যেই আর কি এটা কম্বিনেশন করে পড়লে। আচ্ছা, এরপরে যে ছক সেটা ট্রাকিয়া আর ট্রাকিওলের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে একটা ছক আছে, এবং এই পার্থক্যওয়ালা ছকগুলা অনেক ইম্পর্টেন্ট। পার্থক্যওয়ালা ছকগুলো কি ইম্পর্টেন্ট? অনেক ইম্পর্টেন্ট, এবং এই ছকটা ভালোভাবে করতে হবে তোমাদের। মেনলি এখানে তোমরা এই যে ব্যাস পুরুত্ব যেটা দেওয়া আছে এটা জানতে পারো, হ্যাঁ। আর এখানে ইন্টিমা আসছে, বায়ুশূন্য অবস্থায় চুপসে যায় না, এটা অনেকবার কোশ্চেন এসেছে আর আসবে, আবারও আসবে। আর এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট নাই, ইন্টিমাটা পড়তে হবে ভাই, ঠিক আছে? 2 নম্বর। আচ্ছা, ম্যালপিজিয়ান নালিকা আর ম্যালপিজিয়ান বডির একটা পার্থক্য, একটা ছক দেখা যাচ্ছে। তো ম্যালপিজিয়ান বডি আসলে মানুষের থাকে, ম্যালপিজিয়ান নালিকা থাকে ঘাস ফড়িং সহ যত আর্থ্রোপোডাস। তো এখানে জাস্ট কয়েকবার পড়ে নেবা আর কি, এখানে এটাই। পুঞ্জাক্ষী সরলাক্ষী যে ছকটা আমরা দেখতে পাচ্ছি, আর সেখানে ইম্পর্টেন্ট জিনিস হলো যে এককের উপাদানটা মনে রাখতে হবে। এককের উপাদান, যে পুঞ্জাক্ষীর উপাদান কোনটি নয়, সরলাক্ষীর উপাদান কোনটি নয়, এরকম প্রশ্ন বরাবর আসে, ঠিক আছে? আর অবস্থানটা দেখলে দেখা যায়, অবস্থানটা অবশ্যই ভালো আছে, তবে 3 নম্বরটা মাস্ট, 3 নম্বরটা। এরপরে ছকটা আসলো মোজাইক প্রতিবিম্ব, সুপার পজিশন প্রতিবিম্ব। তো ভাই যখন তুমি অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনে এত কিছু পড়ার কিন্তু কোনো দরকার নাই, ঠিক আছে? এত কিছু পড়তে গেলে মানে মাথা ওয়াশ হয়ে যাবে। এই জন্য তোমাকে সারসংক্ষেপ পড়তে হবে। সারসংক্ষেপ কী জিনিস? এই যে ছকের মধ্যে দেওয়া আছে যে মোজাইক প্রতিবিম্ব, এই এই ছকটা অনেক 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 ইম্পর্টেন্ট। এটার ইম্পর্টেন্ট আসলে বলে বোঝাবার মতো না। এখানে তোমাকে একদম মোজাইকের মধ্যে তীব্র উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব গঠিত হয়, সুপার মৃদু স্থিমিত, এরকম আর কি। তো দেখো এখানে পৃথক আর সুস্পষ্ট, এখানে হলো তোমার অস্পষ্ট এবং সামগ্রিক, ঠিক আছে? তো এই আর কি। তারপর 2 নম্বরটা দিতে পারো যে রেটিনাল ও আইরিশ আবরণী প্রসারিত হয়, এখানে রেটিনাল আইরিশ আবরণী সংকুচিত হয়, বাস। আচ্ছা, এরপরে লার্ভার নিম দশার মধ্যে আমরা শুধু জাস্ট 4 নম্বরটা পড়ে নেবো, যে উদাহরণটা আছে এখান থেকে আলাদা কিছুই নেই। এবং এই ছকের নিচে যেই পার্টটা দেখতে পাচ্ছ, হরমোনের রূপান্তরের রূপান্তরে হরমোনের ভূমিকা, এটা বাই মোস্টলি ইম্পর্টেন্ট। এটা ম্যাটের কোশ্চেন দেখা যাচ্ছে 21-22, তাছাড়া এমনিতেও কোচিংয়ে বারবার এখান থেকে আসে, সো এইটা বাদ দেওয়া যাবে না। এরপরে যেই ছকটা যে নিম এবং পূর্ণাঙ্ক ঘাসফড়িঙের মধ্যে পার্থক্য আর কি। তো পার্থক্যের মধ্যে তোমাদের জানতে হবে যে এই যে 5 নম্বরটা জানতে হবে যে ডানা আছে কি নাই, ঠিক আছে? আর এই যে প্রজনন যন্ত্র, এই 5 আর 6 মিলিয়ে প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, এরপরে এভাবে আমাদের ঘাসফড়িং শেষ। এবার রুই মাছের যে ব্যাপারটা, রুই মাছের যে প্রথম ছকটা আমরা বলবো সেটা হলো রুই মাছের হৃৎপিণ্ড এবং মানুষের হৃৎপিণ্ড। এটা অনেক সহজ, ঠিক আছে? এটা দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড, আর এটা হলো তোমার 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড। এবং এইখানে মানুষেরটা ভালো করে না থাকলে তার উল্টাগুলো হয়তো তোমার রুই মাছের হৃৎপিণ্ড। তাই হালকা পাতলা এরকম মনে রাখবা, রিডিং নিলেই হয়ে যাবে। এরপরে আবার সেম একটা ছক পাচ্ছ যে রুই মাছের শ্বসন অঙ্গ এবং মানুষের শ্বসন অঙ্গ। তো ভাই এটাও সহজ আছে। তো এখানে তেমন গুরুত্বপূর্ণ কিছুই নেই, তবে তবে আবরণটা মাথায় রাখতে হবে, আবরণ মাথায় রাখতে হবে। যেমন রুই মাছের বলা হচ্ছে যে প্রতিটি ফুলকার চারিদিকে পৃথক কোনো আবরণ থাকে না, কিন্তু মানুষের ক্ষেত্রে প্লুরা নামক আবরণ আছে। আবার 4 নম্বরে এককটা মোস্ট ইম্পর্টেন্ট এককটা, সেটা হলো তোমার অনেকগুলো ল্যামেলি দ্বারা রুই মাছেরটা গঠিত, যেখানে মানুষের অ্যালভিওলাই দ্বারা গঠিত। ওকে, তাহলে এভাবে আমাদের রুই মাছের টপিকটাও শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের এই পরিপাকের শোষণের যেই অধ্যায়টা, সেখানে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট ছক পাইতে পারি। তার মধ্যে প্রথম যে ইম্পর্টেন্ট ছক সেটা হলো এই যে খাদ্যের পরিমাণ এবং এবং এদের যে প্রধান কাজ। বিকজ এখান থেকে এই পরিমাণে প্রশ্ন আসে যেটা বলাই বাহুল্য।
যেমন একটা খাদ্য দেয়া আছে, উপাদান দেয়া আছে, তার কাজটা নিচের কোনটি, অথবা কাজ দেয়া আছে, খাদ্য উপাদান নিচের কোনটি, এরকম প্রশ্ন হয়ে থাকে। তো এখানে ছন্দ কাজে আসে না, এটা পড়ার মধ্যেই পড়তে হবে। এরপরে ভাই যে শখ, আল্লাহ, এখান থেকে বরাবর মেডিকেলে কোশ্চিন আছে। আমি যদি জুম করে দেখাই, এই যে দেখা যাচ্ছে যে ম্যাট 21, 22, 20, 21, ডেটে 17, 18, 16, 17 এরকম কোশ্চিন হয়েছে। তো বোঝা যাচ্ছে এটার মানে গুরুত্ব কতটুকু। কেন এটার গুরুত্ব? কারণ মেডিকেলে যেই এরিয়া থেকে কোশ্চিন হয় বরাবর ওই এরিয়া থেকেই আসে। তো তোমাদের জানতে হবে যে অ্যামাইলোলাইটিক এনজাইম কোনগুলো, এই যে নিচে সুন্দর করে উদাহরণ দেওয়া আছে। প্রোটিওলাইটিক এনজাইম কোনগুলো, এগুলো উদাহরণ দেওয়া আছে। লাইপোলাইটিক এনজাইম কোনগুলো, এগুলোর উদাহরণ এখানে দেওয়া আছে। আবার এরকমও হতে পারে যে শর্করা ভাঙার মাধ্যমে কোন সরল উপাদান পরিণত হয়, স্নেহদ্রব্য ভাঙার মাধ্যমে কোন সরল উপাদান হয়, এবং প্রোটিন ভাঙার মাধ্যমে কোন সরল উপাদান হয়, এগুলা মনে রাখতে হবে। যেমন শর্করা গ্লুকোজ হয়, স্নেহদ্রব্য ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল হয়। তো এগুলা মুখস্থের জিনিস, এই শখটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্যাপসিন আর ট্রিপসিনের মধ্যে পার্থক্যের একটা ছক দেখা যাচ্ছে। এখানে জাস্ট জানতে হবে 3 নম্বরটা। 3 নম্বর বলা হচ্ছে যে প্যাপসিনকে কে সক্রিয় করে এবং ট্রিপসিনকে কে সক্রিয় করে। প্যাপসিনকে সক্রিয় করতেছে এসিএল এবং ট্রিপসিনকে সক্রিয় করতেছে এন্টারোকাইনেজ। এবং প্যাপসিন কিন্তু পাকস্থলিতে খরিত হচ্ছে, আর এইখানে অগ্নাশয় থেকে খরিত হয়ে ট্রিপসিন কই আসতেছে, ক্ষুদ্রান্তে আসতেছে, বাস। এরপরে আমরা দেখি যে গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস। জেনেসিস অর্থ হলো তৈরি করা, এবং এবং লাইসিস শব্দের অর্থ হলো যে ভাঙন। তো গ্লাইকোজেনেসিস হলো তোমার গ্লাইকোজেন তৈরি করা, গ্লাইকোজেনোলাইসিসটা হলো গ্লাইকোজেনের কি, ভাঙন। ঠিক আছে। তো এইখান থেকে তোমার জানতে হবে যে প্রভাবক হরমোনগুলো মাথায় রাখতে হবে, একটা ইনসুলিন আর একটা গ্লুকাগন, এবং কাজটা একবার পরে নিলে মনে থাকবে আশা করা যায়। আর প্রকৃতি তো বলেই দিলাম শুরুতে। এনজাইম আর পিত্তরসের যেই ছকটা দেখা যায়, এটা 2-3 বার রিডিং দেওয়ার উচিত। 3R। এরপর একটা জায়ান্ট সাইজের একটা ছক দেখা যাচ্ছে যে পোস্টিনালে বিভিন্ন অংশে খাদ্য পরিবারের রূপান্তরের ছক, যেটা এটা জায়ান্ট হইলেও কি হয়ে যায় আসে, কিছু যায় আসে না, বিকজ এটা এর আগে যে রিডিংটা পড়ছো বা পড়ার মুখস্থ হয়েছে সেখান থেকেই এটা তৈরি করা হয়েছে। পড়লে একটু ভালো লাগবে, না পড়লে দরকার নেই। আচ্ছা, পরিপাক আর শ্বসনের একটা দেখা যাচ্ছে। তো ডাইজেশন এবং অ্যাবজর্পশন। তো পরিপাকটা কি জিনিস, যে বাইরে থেকে খাবারটা দেহের ভিতরে যাচ্ছে, আর শ্বসনটা কি জিনিস, যে ভিতরে খাবারটা আবার কোষের ভিতরে ঢুকতেছে। এটা ওভারঅল মানে পড়ার উপর একটা থিম সাজাই ছকটা তৈরি করা হয়েছে, এটা এমনিতেও পারা যায়। আচ্ছা, এরপরে যে ইম্পর্টেন্ট ছক, মোস্টলি ইম্পর্টেন্ট, সেটা হলো বিএমআই এবং মানুষের শ্রেণী। তো এই মানটা জানতে হবে, জানে মানুষের শ্রেণীর অবস্থাটা জানতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে ডেন্টালি কোশ্চিন এসেছে 20, 21, 17, 18, আবার 16, 17 ডেন্টালি কোশ্চিন এসেছে। তো যেহেতু মেডিকেলে কোশ্চিন হয় নাই, তো এবার হওয়ার সম্ভাবনা মাস্ট আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যেই অধ্যায়টা সেটা হলো আমার যে রক্ত ও সঞ্চালন, এবং এইটা অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখানে যেই প্রথম আমরা যে ছকগুলো আমাদের নজরে পড়বে, সেটা দেখা যায় বিভিন্ন রক্তকণিকার একটা ছক দেওয়া হয়েছে এখানে। তো এই ছকের মধ্যে থেকে পড়ার কিছুই নাই আল্লাহ দিলি, কারণ এর আগে সব পড়া হয়ে গেছে। তোমরা এখান থেকে আয়ুষ্কালটা পড়বা, এবং উৎসস্থল খুব একটা ইম্পর্টেন্ট না, একটা যদি আসে সেটা কেউ পারবে না, কয়েকজন পারবে, পড়ার ইচ্ছা হলে পড়ো, নাহলে নাই। প্রকারভেদ পড়তে হবে, যেমন শ্বেত রক্তকণিকার প্রকারভেদটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ দেওয়া থাকবে যে নিচের কোনটি শ্বেত রক্তকণিকা নয়। ওকে, ডান। এরপরে আমরা একটা ছক পাবো ইম্পর্টেন্ট, সেটা হলো যে বিভিন্ন ফ্যাক্টরের ছকগুলো পাবো। তো ছকের, এই ছকের মধ্যে তোমার ফ্যাক্টরগুলোর নাম মনে রাখতে হবে, যে তোমার প্রশ্ন আসবে যে 13 নম্বর ফ্যাক্টর নিচের কোনটি, এটা, ঠিক আছে। এবং দেখা যাবে যেই জায়গায় যে জায়গায় ক্যালসিয়াম আছে এটা মাথায় রাখতে হবে, কারণ এই যে 3টা কিন্তু এখানে ক্যালসিয়াম দেখা যাচ্ছে, তো যেটাই 3 সেটাই কিন্তু ডেঞ্জার জোন, কারণ মেডিকেলে কোশ্চেন হবে যে নিচের কোনটি ক্যালসিয়াম সংযুক্ত নয় বা ক্যালসিয়াম রিলেটেড নয়। তার মানে 3টা দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে না, ওটাই হলো উত্তর। তো এই ছকটা একটু ভালোভাবে পড়তে হবে, এবং ভিটামিন কে রিলেটেড যেগুলো আছে এগুলো মাথায় নিয়ে পড়তে হবে। আচ্ছা, সিরাম আর প্লাজমার যে একটা ছক দেখতে পাচ্ছি, এটা 3বার রিডিং দিলেই অনেকটা আয়ত্তে চলে আসে। রক্ত লসিকা ছকটাও 3বার রিডিং। ধমনী আর শিরা, এটা বাচ্চাকালের পড়াশোনার একটা ছক, ঠিক আছে। এইখানে তোমাদের পড়তে হবে যে কোনটার এরকম কপাটিকা আছে, কোনটার কপাটিকা নাই, এইটা মাথায় রাখতে হবে। 6 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে দেখতে পারো 5 নম্বরটা লুমেন ছোট আর লুমেন বেশ বড়, এইটা, হ্যাঁ। আর এই যে প্রাচীরের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে, ঠিক আছে। আর আর বাকিগুলা তো জানোই। কপাটিকার যে এই ছকটা দেখতে পাচ্ছি, ভাইয়া রে ভাইয়া, এটা এত ইম্পর্টেন্ট, ম্যাটে 13-14 সালে কোশ্চিন আসে, 9-10 সালে, 18-19 সালে, এবং লাস্ট ইয়ারেও কোশ্চিন হয়েছিল এখান থেকে মেবি। তো এখান থেকে তোমাদের জানতে হবে যে কপাটিকার যেগুলো নাম আছে তাদের নাম, সাথে তাদের সমার্থক নাম মাস্ট, এবং অবস্থানটা অনেক ইম্পর্টেন্ট, সাথে এটা কীরকম বৈশিষ্ট্য, যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই প্রথম দুইটারও আর কি অনেক ইম্পর্টেন্ট। একবর্তনী রক্ত সংবহন, দ্বিবর্তনী রক্ত সংবহন, যেটা এর আগে তোমরা দেখেছো যে রুই মাছের রক্ত সংবহনটা আমরা পড়েছিলাম, মানুষেরটা পড়েছিলাম, সেটা এখানে তুলে দেওয়া হয়। এই যে এখানে ছকটা দেখা যাচ্ছে, মানুষের মানুষের হৃৎপিণ্ড, একটা মানুষের হৃৎপিণ্ড, তো রুই মাছ আর মানুষ, এটা পড়া হয়ে গেছে না।
এখানে ছোট্ট একটা ছক দেখাচ্ছে এবং এটা অনেক ইম্পর্টেন্ট দেখাচ্ছে, মেডিকেলে বারবার কোশ্চিন এসেছে। তো এখানে আসবে তোমার ডায়াস্টলের সময় কত, হ্যাঁ মানে অ্যাট্রিয়াম এর ডায়াস্টলের সময় কত যায়, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় কত যায়, তোমার যে কোনো একটা মনে রাখতে হবে, যে কোনো একটা। ডায়াস্টলটা মনে রাখো 0.7 অ্যাট্রিয়ামে, তাহলে সিস্টোলটা 0.1। কেন? কারণ সব দুইটা মিলায় 0.8 সেকেন্ড হয়, তো সেটা মনে রাখবা। ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5, তাহলে অপরটা সিস্টোল 0.3। অ্যাসে নোট এবং এভি নোট, এভিয়ান যেটা আছে এটা ভালো আছে, এই শখটা পড়তে পারো। দেন শেষের পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট আর কি, একে সংরক্ষী, কোনটা সংরক্ষী? এভি। আর যেটা প্রাকৃতিক পেসমেকার অথবা পেসমেকার ছন্দ নিয়ম, সেটা কিন্তু অ্যাসে নোট। এর মাধ্যমে এই রক্ত অধ্যায় যেগুলো গুরুত্বপূর্ণ ছক আছে সেগুলো কিন্তু শেষ। এরপরে আমরা 5 নম্বর অধ্যায়ে প্রবেশ করলাম। ওখানে শ্বসন শ্বাসক্রিয়ার যে প্রথম ছকের পরে আরেকটা ছক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট আছে, যে প্রশ্বাস আর নিঃশ্বাস। এবং এখান থেকে যে প্রশ্নটা আসছিল যে 6 নম্বর, প্রশ্বাস বায়ুর পরিমাণ, এটা বরাবর কোশ্চেন হয় এবং হচ্ছে। তো যেহেতু এই এরিয়া থেকে, এই জোন থেকে কোশ্চেন আছে, তার মানে এই এরিয়াটা ওভারঅল সম্পূর্ণটাই কি ইম্পর্টেন্ট। বহিঃশ্বসন, অন্তঃশ্বসন 3বার। ফুসফুসের যে একটা ছক দেখতে পাচ্ছ এক্স রে চিত্রের তুলনা, এখানে জাস্ট তোমরা মনে রাখবা এই ডান পাশের রোটা, ঠিক আছে? তো সার্বিকভাবে ফুসফুসের আকার বৃদ্ধি পায় সার্বিকভাবে, হ্যাঁ। তো বিড়ি খেলে আসলে কি মানে সিগারেট, বিড়ি খেলে, তো এই জিনিসটা এই পাশেরটা মনে রাখলে এটা আর মনে রাখার দরকার নেই, যেগুলো একটু মনে রাখবা। তো মানে ডান পাশেরটা সহজ হয়। এভাবেই কিন্তু শ্বসন শ্বাসক্রিয়া শেষ। ওকে, এরপরে বর্জ্য ও নিষ্কাশন চ্যাপ্টারের যেই ছকটা, কর্টিক্যাল নেফ্রন জাক্সটা মেডুলারি নেফ্রনের একটা ছক দেখাচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে আমাদের 4 নম্বরটা মোস্টলি মনে রাখতে হবে, 4 নম্বরটা অনেক অনেক হাইলি ইম্পর্টেন্ট। 4 নম্বরটা এখানে একটু সমস্যা হচ্ছে মেবি। আচ্ছা, 4 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ 4 নম্বরটা মনে রাখতে হবে। এবং 3 নম্বরটাও দেখাচ্ছে কোনটা ছোট কোনটা বড় সেটা দেওয়া হয়েছে, এবং পার্সেন্টেজ, ভাই মাস্ট প্রশ্ন আসে পার্সেন্টেজ থেকে, যে কোনটা কত পার্সেন্ট থাকে। এরপরে শেষের দিকে তোমরা দেখবা যে পানি সরবরাহ যখন স্বাভাবিক থাকে, স্বাভাবিক অবস্থায় কিন্তু কর্টিক্যাল নেফ্রন প্রস্রাব তৈরি করে, আর যখন তোমার পানি কম আসছে, স্বাভাবিক নাই, তখন কিন্তু আমাদের জাক্সটামেডুলারি নেফ্রন এরকম প্রস্রাব তৈরি করে। এরপরে আমরা যে ছকটা দেখি, এইখান থেকে ম্যাটে ম্যাটে কোশ্চিন আসলে যে ক্ষরণ ইয়াটা থেকে, হ্যাঁ। তো ভাই এখানে আসলে ছকটা অনেক বড় আছে, এটা দেখে আতঙ্কিত মনে হতে পারে। তো যদি ইগনোর করার মতো ওয়ে থাকে তাহলে ইগনোর করা উচিত, কারণ এটা পড়ার কোনো মানে হয় না, ঠিক আছে? এগুলো পড়লে বাকিগুলো মনে হারায় যেত, তো এটা বাদ, এটা পড়ার দরকার নেই। আচ্ছা, এরপরে যে ছকটা সেটা জৈব এবং অজৈব উপাদান দেখানো হয়েছে এখানে ছকটা, এবং এই ছক থেকে সংখ্যাগুলো দেখা যাচ্ছে যে সংখ্যা মনে রাখা কিন্তু জটিল, ঠিক আছে? তারপরেও এখান থেকে মেডিকেলে কোশ্চিন আসছিল, এটা যে 0.4% যেটা দেখাচ্ছে, এটা একবার মেডিকেলে কোশ্চিন আসছিল, হ্যাঁ। অ্যামোনিয়ার পরিমাণটা মেডিকেলে আসছিল। আর এখানে তেমন কোনো কোশ্চেন আছে, যেহেতু আসছিল তার মানে বাকিগুলো আসার চান্স আছে, যেগুলো লাল লাল লাগ দিয়ে টিক দেখা যাচ্ছে, এগুলো একটু পড়ে নিবা। এরপরে বাই মোস্ট ইম্পর্টেন্ট ছক, সেটা হলো যে মূত্র অস্বাভাবিক কিছু উপাদান, যে তোমার এখানে প্রশ্নটা এরকম হবে যে গ্লাইকোসুরিয়া হইলে, হ্যাঁ, গ্লাইকোসুরিয়া, সরি, তো এখানে প্রশ্ন আসবে এরকম যে, হ্যাঁ এটাই আর কি, গ্লাইকোসুরিয়া হইলে মূত্রের সাথে কোন জিনিসটা বের হয়ে যাবে, যে গ্লুকোজ বের হয়ে যাবে, ঠিক আছে? তো এটা মেনলি কোন রোগে দেখা যাবে? ডায়াবেটিস মেলিটাস হলে এটা দেখা যাবে, ঠিক আছে? তো এরকম আর কি, যে তোমার জন্ডিস হইলে মূত্রের সাথে কি বের হয়ে যাবে? বিলিরুবিন বের হয়ে যাবে, এবং এই অবস্থাটাকে আমরা বিলিরুবিনিউরিয়া বলে থাকি, যদি এইরকম আর কি। তো এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো 5 নম্বরটা, হেমাচুরিয়া, যেটা বলা হচ্ছে যে যে তোমার মূত্রের সাথে রক্ত বের হবে। কখন কখন মূত্রের সাথে রক্ত বের হবে? যখন, তো মূত্রের সাথে রক্ত বের হবে কখন? যখন দেখা যাবে যে তোমার এই যে বৃক্কের প্রদাহ, প্রোস্টেট প্রদাহ, বৃক্কে আঘাত পাইছে তখন, এবং এই অবস্থাকে আমরা বলতেছি কি হেমাচুরিয়া, ঠিক আছে? তো এইগুলো মাথায় রাখতে হবে, টার্মগুলো, যে গ্লাইকোসুরিয়া, প্রোটিনুরিয়া, লিপুরিয়া, বিলিরুবিনিউরিয়া, হেমাচুরিয়া, এগুলো মাথায় রাখতে হবে আর কি। মাথায় রাখার সাথে সাথে এটা মনে রাখতে হবে, এবং কোন জিনিসটা বের হয়ে যাচ্ছে সেটাও মাথায়, এবং এভাবে অধ্যায় শেষ, সেখানে তেমন কিছু নেই। এরপরে আমাদের চলন এবং অঙ্গ চালনা অধ্যায়ের যে প্রথম ছকটা আমরা পাবো সেটা হলো অস্থি সমূহের একটা ছক এখানে দেখা যায়, এবং এই ছকটা যদি মাথায় থাকে ভাই, তাহলে তুমি প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ। যদি আমি এখানে দেখাই যে, তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ যে এটা মেডিকেলে কয়বার কোশ্চেন আসে, যে তো ম্যাট 13, 14, 20, 21, হ্যাঁ 17, 18, হ্যাঁ ডেটেও কোশ্চেন আসছে 20, 21। তো এখানে সংখ্যাগুলো থেকেই কোশ্চেন কিন্তু হচ্ছে, তাহলে তোমাকে সংখ্যা জানতে হবে। যেমন এখানে প্রশ্ন আসে যে
মুখমণ্ডলীয় অস্থিতে কোন দুটি বিজোড় অস্থি, ঠিক আছে? এই যে দেখো এক আর একটা করে আছে ম্যান্ডিবল এবং ভোমার, এখান থেকে কোশ্চেন আছে। স্পেনয়েড অস্থিটা এসেছিল যে নিচে কোনটি করটিকার অস্থির মধ্যে অন্তর্ভুক্ত, এরকম তাহলে নামগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। তো নিচের দিকে এখানে একটা আছে যে ইলিয়াম, ইস্টিয়াম আর পিউবিস মিলে কিন্তু এরকম তোমার শ্রোণী অস্থি চক্র গঠিত হয়। তো প্রশ্ন হবে নিচের যে কোনটি শ্রোণী অস্থি চক্রের অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে? এগুলা অবশ্যই এই হাড্ডিগুলা মানে হাড়গুলো ভালোভাবে পড়ে মনে রাখতে হবে এবং সংখ্যাগুলো মনে রাখতে হবে। ওকে, সেখানে একটা ছক আমরা দেখতে পাচ্ছি নিরেট অস্থি আর একটা হলো তোমার স্পঞ্জি অস্থির একটা মানে ছক দেখা যাচ্ছে। তো নিরেট অস্থি তোমাদের এককটা জানতে হবে, অর্থাৎ এই যে 2 নম্বর দিয়ে যেটা সেটি 1 নম্বর। তো এটা জানতে হবে যে হ্যাবারশিয়ান তন্ত্র দ্বারা কিন্তু নিরেট অস্থি গঠিত, স্পঞ্জি অস্থি ট্রাবেকুলা দ্বারা গঠিত। এটা বারবার কোশ্চিন আসছে এটা, হ্যাঁ। এখান থেকে তুমি জানবে 5 নম্বরটা যে কোনটা কত পার্সেন্টেজ আছে সেটা জানতে হবে। একটা তো 80% আর একটা হলো তোমার 20%, ঠিক আছে? এই আর এখানে তেমন কিছু নেই। এরপরে ছকটাও কিন্তু ভালোই ইম্পর্টেন্ট, সেটা হলো যে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি। এদের মধ্যে আমাদের ঐচ্ছিক অনৈচ্ছিক ব্যাপারটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। সাথে জানতে হবে এটা রৈখিক নাকি মসৃণ, এই জিনিসগুলো টার্মগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? নিউক্লিয়াসের অবস্থান আমাদের জানতে হবে, নিউক্লিয়াস কোথায় অবস্থান করতেছে, ঠিক আছে? এইগুলা অনেক ইম্পর্টেন্ট। তারপরে জানতে হবে নিউক্লিয়াসের পরিমাণটা কি পরিমাণে আছে, সার্কোলেমা কি অবস্থায় আছে। এরপরে মনে রাখবা ইন্টারগ্লাডেড ডিস্ক থাকে কি থাকে না, এটা অনেক সহজ, ঠিক আছে? অবস্থানটা জানতে পারো, অবস্থান অনেক সহজ, ঠিক আছে? হৃদপেশি কোথায় থাকবে, যে হৃদপিণ্ডে থাকবে, মায়োকার্ডিয়ামে অবস্থান করে, ঠিক আছে? আর এই যে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি মনে রাখবা যে জরায়ু থলি আর যত সকল নালী, ঠিক আছে? জরায়ু থলি যত সকল নালীর মধ্যে কিন্তু এটা অবস্থান করে, আমাদের এই যে মসৃণ পেশি বা অনিচ্ছিক পেশি। এবং সে যেটা ঐচ্ছিক পেশি, বাকি সব দুনিয়া যত কিছু সব অনিচ্ছিক পেশি। চলন অঙ্গ চালনা অধ্যায়ের এই ছিল সবর্ণ নিঃসরণ অধ্যায়ের যেই প্রথম ছক, সেটা একজনার ডেনড্রাইটের। এখান থেকে আমরা কি জানবো, এখান থেকে আমরা জানবো হলো এখানে আমাদের প্রকৃতি জানতে হবে, একটা হলো চেষ্টীয় প্রকৃতির আর একটা হলো সংবেদী প্রকৃতির। এরপরে যেটা জানবো সেটা নিউরো ট্রান্সমিটার ভেসিকল থাকে কি থাকে না, অর্থাৎ 5 নম্বরটা আমাদের জানতে হবে, ঠিক আছে? যেমন একটাতে থাকে আর একটাতে কিন্তু থাকতেছে না। ওকে, এরপরে এখান থেকে তেমন কিছুই নেই, মনে রাখতে পারো যে স্নায়ু কোষে একটি থাকে যেটা তোমার একজন, আর এটা ডেনড্রাইট কিন্তু অনেকগুলোই থাকে। আচ্ছা, এরপরে ছক হলো ম্যানিনজেস এবং ম্যানিনজাইটিস, ঠিক আছে? তো একটা জিনিস তোমাদের আমি বলে রাখি যে আইটিস শব্দটা যে জায়গায় পাবা, কি শব্দ ভাই? আইটিস, অর্থাৎ যে আইটিস শব্দের অর্থ হলো কিন্তু প্রদাহ। আইটিস শব্দের অর্থ কি? এরকম হলো তোমার প্রদাহ। তাহলে কোনো কিছু সে যদি আইটিস থাকে তার মানে এটা একটা প্রদাহ রিলেটেড একটা টার্ম বোঝানো হচ্ছে। তাহলে মেনিনজেস হলো একটা আবরণ এবং আইটিস হলো যে মেনিনজেসের আর কি প্রদাহটা, ঠিক আছে? এখান থেকে মনে রাখতে হবে। এবং মেনিনজাইটিস কোন ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে, সেটা নেইশেরিয়া মেনিনজাইটাইডিস, এটার কারণে হচ্ছে, এখান থেকে এটা মাথায় রাখা। এরপরে সেরেব্রাম এবং সেরেবেলাম, এখান থেকে কোশ্চিন বরাবর আসে 13-14 সালে এখানে কোশ্চিন। তো দেখা যায় যে 13-14 সালে এখান থেকে কোশ্চিন এসেছিল, হ্যাঁ। তো রিডিং যদি ভালোভাবে পড়া থাকে তাহলে কিন্তু এটা কোনো বিষয় না, এটা অগ্র মস্তিষ্কের অংশ, এটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এটা দেখা গেছে যে সবচেয়ে বেশি পরিমাণ থাকে মেবি 80% অর নট, আই থিঙ্ক, আমার একটু মনে আসতে জন্য। আর এটা থাকে 15%-এর মতো, এটা কোশ্চিন আসে, ঠিক আছে? এটাও কোশ্চিন আসে, ঠিক আছে? তো এইগুলা ভালোভাবে পড়া। ও ভাই, এবার যে ছকটা আসছে এইটা পুরাই একটা মাখন, মানে কি বলবো, এটা একটা ছক আর কি, ছকের মতো ছক, এখান থেকে কোশ্চিন আসবেই আসবে ইনশাআল্লাহ। তো তো এইখানে আসলে তোমাদের এই যে স্নায়ুর নামগুলো আছে না, এই স্নায়ুর নামগুলো একবারে ঠটস্থ থাকতে হবে, যে 1 নম্বর স্নায়ু কোনটা, 2 নম্বর কোনটা, 6 নম্বর কোনটা, 10 নম্বর কোনটা, 12 নম্বর কোনটা, এইগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এইটা মনে রাখার জন্য আমি আমি একটা ট্রিক্স দিতে পারি, সেই ট্রিক্সটা হলো মনে রাখবা O3 T2 আফা জিভি অ্যাশেস, ঠিক আছে? তাহলে এখানে তোমরা মনে রাখবা যে O3 অর্থাৎ অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, T2 টকলিয়ার ট্রাইজেমিনাল, এতে হলো তোমার অ্যাবডুসেন্স, এতে ফ্যাসিয়াল, এতে অডিটরি যেটা ফ্যাস্টিবুলো কগলিয়া বলা হয়, এবং জিতে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ভিতে ভেগাস স্নায়ু যেটা নিউমোগ্যাস্ট্রিক বলা হচ্ছে, এবং এইচ হলো তোমার সরি এসতে স্পাইনাল অ্যাক্সেসরি, এইচ হলো তোমার হাইপোক্লুসাল, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। এরপরে যেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে এভাবে কিন্তু আমরা নামগুলো মনে রাখলাম সিরিয়ালি, ঠিক আছে? এরপরে আমাদের জানতে হবে যে প্রকৃতি, এই প্রকৃতি মনে রাখতে হবে, প্রকৃতিটা মোস্টলি ইম্পর্টেন্ট। এরপরে আমাদের প্রকৃতিটা জানতে হবে, এবং প্রকৃতি জানার জন্য আরেকটা ট্রিক্স আমি দিয়ে দিচ্ছি। তো প্রকৃতি জানার জন্য আমি একটা ছোট একটা লিখে দিই, সেটা হলো যে লর্ড শান্ত। কি লিখবা? যে লর্ড শান্ত 346টি ম্যাচে
46 ম্যাচে 128টি 128 কি করে সেঞ্চুরি করে। সেঞ্চুরি করে। এখানে 346-এর নিচে ছোট করে লিখে রাখবা 11, 12। এইটা দিয়ে বুঝাইলাম যে লর্ড শান্ত সে করেছে কি যে 346টা এরকম ম্যাচ খেলেছে। তো 346 ম্যাচ খেলা সে করেছে কি এরকম দেখা গেছে যে 128টা সেঞ্চুরি করেছে। এখানে দিয়ে মনে রাখা হয় যে চেস্টীয়, অর্থাৎ 3 4 6 11 12 এগুলো হলো চেস্টীয়, ঠিক আছে। আর এখানে সেঞ্চুরি দিয়ে বুঝাই আমি সেঞ্চুরি, অর্থাৎ 128টা হলো সেঞ্চুরি, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবা সেটা হলো যে 5, 7, 9 আর একটা হলো 10, এইগুলা হলো তোমার মিশ্র প্রকৃতির। কোন প্রকৃতির? মিশ্র প্রকৃতির। 5, 7, 9, 10 হলো মিশ্র প্রকৃতির, ঠিক আছে। তাহলে আশা করি এখান থেকে ভেজাল লাগবে না ইনশাআল্লাহ। ওকে ওকে, এরপরে আমরা যেটা দেখবো যে আমাদের কিন্তু তাহলে এই যে নামগুলো হয়ে গেছে, প্রকৃতি হয়ে গেছে, এবারে আমাদের শাখাগুলো জানতে হবে। শাখাগুলোর থেকে বারবার কোশ্চিন আসে, ঠিক আছে। তো আমাদের জানতে হবে যে ট্রাইজেমিনালের 3টা শাখা এখানে দেওয়া আছে। তো প্রশ্ন আসবে যে নিচের কোনটি ট্রাইজেমিনালের শাখা নয়। তো এটা মনে রাখবা ও এম এম, কি দ্বারা? ও এম এম, ঠিক আছে। তাহলে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, এটা মনে রাখলে হয়ে যায়। এবং ফ্যাসিয়ালটা মনে রাখবা কি দিয়ে? পিএইচ লিখে, কি পি আর এটা হলো তোমার এইচ, ঠিক আছে, পিএইচ, অর্থাৎ প্যালেটিন, আর এটা হলো হায়া ম্যান্ডিবুলি, ঠিক আছে। এরপর যেটা ভেগাসটা মনে রাখার সিস্টেম হলো, এটা মনে রাখবা কি দিয়ে? যে পাগলা কাদের, এটা মনে রাখবা কি দ্বারা? পাগলা কাদের দ্বারা। এখানে পাগলা কাদের কি বুঝাইলাম? তো পি পতে হলো পালমোনারি, গতে হলো গ্যাস্ট্রিক, লতে হলো তোমার ল্যারিঞ্জিয়াল, আর কতে হলো তোমার কার্ডিয়াক। তো এইভাবে মনে রাখা যায়, ঠিক আছে ইনশাল্লাহ। আর এখান থেকে পড়ার তেমন কিছু নাই, যা ছিল হয়ে গেছে। আর এই যে কাজগুলা তোমরা আসলে একটু মানে সাইকোলজিক্যালি চিন্তা করলে কিন্তু পারা যায়। যেমন অল ফ্যাক্টরি, এটা কিন্তু আমাদের ঘ্রাণের সাথে সম্পৃক্ত। যেমন বলা আছে যে ঘ্রাণ, ঠিক আছে। তারপর অপটিক, এটা কিন্তু মানে চোখের সাথে সম্পৃক্ত, এই যে দর্শন অনুভূতি। তারপর অকুলোমোটর যে 3 4 6, আমি একটা জিনিস 3 4 6 এদের কাজ কিন্তু সেম। তো যেগুলো একটা মনে রাখবা যে অক্ষিগুলোকে সঞ্চালন, যেমন 3, তারপর 4 আর একটা 6, এই যে দেখো কাজ অক্ষিগুলোকে সঞ্চালন এবং এটা ম্যাটও কোশ্চেন এসেছিল, ঠিক আছে। তো এইভাবে তোমরা চাইলে মানে নামের সাথে ম্যাচিং করে মনে রাখা যায়। এরপরে ছক দুইটা মোটামুটি রিডিং দিয়ে দাও, ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করা যায় 2বার করে রিডিং, ভালোভাবে রিডিং দেওয়া। কোন কোষ আর রড কোষের একটা কিন্তু ছক এখানে দেখতে পাচ্ছি, রড কোষ আর কোন কোষ। এখানে তোমাদের জানতে হবে যে পরিমাণটা জানতে হবে, ঠিক আছে। পরিমাণ জানতে হবে, পরিমাণ জানার পাশাপাশি জানতে হবে যে কে কোন ধরনের প্রতিবিম্ব দিচ্ছে। রড কোষ সাদা কালো দিচ্ছে, আর কোন কোষ দিচ্ছে একবারে রঙিন প্রতিবিম্ব দিচ্ছে। হ্যাঁ, এটা রাতকানা রোগ হয়, আর এটা আর কোন কোষ ক্ষতিগ্রস্ত বর্ণান্ধ রোগ হয়, ঠিক আছে। তারপরে জানতে হবে যে কোথায় কোন ধরনের রঞ্জক পদার্থ থাকতেছে। এখানে থাকে রোডোপসিন, রোডোপসিন, আর এখানে কোনে থাকবে তাহলে আয়োডোপসিন। এখানে এরপরে ছকটাতে আমরা ককলিয়া, হ্যাঁ কোথায়, এরপরে ছকে যে ককলিয়া, তারপর হলো আপনার যে অর্গানোকর্টিভেস্টিবুলার যন্ত্র, অর্ধবৃত্তাকার নালী, এটা মনে রাখতে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো অর্গানোকর্টি, যেটাকে আমরা শব্দগ্রাহক যন্ত্র রূপে কাজ করে। অন্তঃক্ষরা বহির্ক্ষরা গ্রন্থি যে ছক, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়তে হবে। এবং এই ছক থেকে বরাবর কোশ্চেন আসে, তার মধ্যে উদাহরণগুলো মোস্টলি ইম্পর্টেন্ট। উদাহরণ মাথায় রাখতে হবে, ঠিক আছে। উদাহরণ মাথায় রাখতে হবে, উদাহরণ কি করতে হবে ভাই? মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ ছকটা হলো যে বিভিন্ন প্রকার হরমোন কোথা থেকে কোনটা আসতেছে এটা জানতে হবে। যেমন পিটুইটারি থেকে যেগুলো আসে, এখানে অনেকগুলা দেয়া আছে। এটা মনে রাখার অন্যতম সিস্টেম হতে পারে, আমি একটা লিখে দিই, সেটা হলো যে মনে রাখবা ফ্ল্যাট গ্রুপ লাগবে, FLAT, ফ্ল্যাট গ্রুপ, GROUP গ্রুপ। তো ফ্ল্যাট গ্রুপের ফতে এফতে হলো তোমার ফ্যাসিয়াল, ঠিক আছে, সরি ফ্যাসিয়াল নো। এফতে হলো তোমার ফলিকল স্টিমুলেটিং, এলতে হলো যে লুটিনাইজিং, এতে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, টিতে হলো থাইরয়েড উদ্দীপক হরমোন, এবং জিতে হলো তোমার গ্রোথ হরমোন। হ্যাঁ, আর এখানে আমরা পাচ্ছি, এই তো শেষ। এরপরে তোমরা মনে রাখবা এখানে যেটা আছে আমাদের
অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল দিয়ে কোনটা ক্ষরিত হচ্ছে এটা মনে রাখার দরকার হলো অ্যানোড দিয়ে। কি লিখবা? অ্যানোড। অ্যানোড। এতে হলো অ্যাড্রেনাল, নতে হলো তোমার এই যে নর অ্যাড্রেনালিন, এবং ডতে হলো যে ডোপামিন। আর এখানে যে কাজগুলো আমরা দেখতে পাই, কাজগুলো ইম্পর্টেন্ট আছে এবং এটা পড়তে পড়তে হয়ে যাবে, এগুলোর জন্য কোনো ছন্দ নাই রে ভাই। এরপরে ছকটা আসলেই ভালোই ইম্পর্টেন্ট আছে, এবং এটা যদি বলা হয় যে কোন হরমোনের অভাবে কোন রোগটা হচ্ছে সেইটার একটা ছক এখানে। তো আসলে এগুলো মিলে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? মিলে মিলিয়ে কীরকম পড়া, যদি বলা হয় যে ডায়াবেটিস মেলিটাস জিনিসটা কি? ডায়াবেটিস মেলিটাস হলো ইনসুলিন হরমোনের ক্ষরণ কম হলে এরকম ডায়াবেটিস কি হচ্ছে? মেলিটাস হচ্ছে, ঠিক আছে? আবার ইনসিপিটাস জিনিসটা কি? যে অ্যাডিএস বা ভ্যাসোপ্রেসিন হরমোনের ক্ষরণ কম হওয়া। তো এইটা আগে পড়ায় ফেলা, ঠিক আছে? একটা সাথে মিল আছে, তো এগুলো পড়ে ফেলা, ঠিক আছে? যেমন গ্রোথ হরমোনের কিন্তু অনেকগুলা এখানে দেখা যাচ্ছে রোগ, তো গ্রোথ হরমোনগুলা একসাথে পড়ে ফেলা, ঠিক আছে? এরপরে তোমার দেখতে হচ্ছে যে 7 নম্বর কুসিং সিন্ড্রোম, গ্লুকোকর্টিকয়েড হরমোনের ক্ষরণ বেশি হওয়া। আবার 17 নম্বরে দেখা যাচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোনের ক্ষরণ কম হওয়া, ঠিক আছে? এই যে কম বেশি এগুলো ম্যাচিং পাওয়া যাবে, তো ওগুলা মিলে মিলে পড়া আর কি। এইভাবে আমরা ওভারঅল কোটে ছকটা এইভাবে পড়ে ফেলতে পারি। আর এই পাশের লক্ষণ পড়ার দরকার নাই, কোনোদিনও আসে না। এরপরে যে অধ্যায়টা আমাদের আসে যে মানব জীবনের ধারাবাহিকতা, এখানে ইম্পর্টেন্ট ছক আছে এবং অধ্যায়টা অনেক বড়, মানে হজবরল একটা অধ্যায়, দেখে ভয় লাগে। তো এখানে যে প্রথম আমরা যে ছকটা পাবো সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস। স্পারমাটোজেনেসিস কি জিনিস? স্পার্ম তৈরি করা হয় যে প্রক্রিয়া, সেটা হলো আমার স্পারমাটোজেনেসিস। এবং ওজেনেসিসটা কি জিনিস? যেখানে ডিম্বাণু তৈরি হচ্ছে সেটা ওজেনেসিস। এবং এখানে ইম্পর্টেন্ট হতে পারে আমাদের 3 নম্বর অপশনটাতে বলা হচ্ছে যে একটি শুক্রাণু মাতৃকোষ থেকে 4টা শুক্রাণু উৎপন্ন করতে পারে, কিন্তু একটি ডিম্বাণু মাতৃকোষ থেকে অনলি একটা ডিম্বাণু উৎপন্ন করতে পারে। এরপরে যদি আমরা 5 নম্বরটা লক্ষ্য করি যে শুক্রাণু কিন্তু কুসুমবিহীন এবং সচল, বাট ডিম্বাণু কুসুমযুক্ত এবং এটা নিশ্চল হয়ে থাকে, ঠিক আছে? এরপরে 2 নম্বরটা দেখতে পারো ওজোনেসিসের ক্ষেত্রে যে প্রক্রিয়াটির প্রাথমিক পর্যায়ে ডিম্বাশয় সম্পন্ন হলেও শেষ পর্যায়ে ডিম্বাশয়ের বাইরে ডিম্বনারিত হচ্ছে, কিন্তু স্পার্মের সমগ্র প্রক্রিয়া কিন্তু আবার শুক্রাশয়ের মধ্যেই সম্পন্ন হচ্ছে। হ্যাঁ, তো এই আর কি। তো দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে কিন্তু তাদের যে ক্ষমতা 45 থেকে 50 বছর, বাট অন দ্য আদার হ্যান্ড পুরুষের কিন্তু অনেক দিন পর্যন্ত পুরুষত্ব থাকে। এখান থেকে একটা জিনিস বোঝার আছে, সেটা না বলি থাক। ওকে ভাই, এরপরে শখ হলো যে 3টি ভ্রূণীয় স্তরের পরিণতি দেখানো হয়েছে, এবং স্তর 3টা থেকে কোনটাতে কি অঙ্গ হচ্ছে এই স্তরগুলো থেকে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এবং এইখান থেকে বরাবর কোশ্চিন আছে, যদিও এখানে 2বারে কোশ্চিনের উল্লেখ করা হয়েছে, বাট থিং ইজ দ্যাট এখানে বারবার কোশ্চিন আসে, এবং এইটা যদি তোমার ভালোভাবে ক্লিয়ার থাকে ভাই, তাহলে তুমি অবশ্যই কমন পাবা। তো এখানে ছন্দ লেখা একটু টাফ হয়ে যাচ্ছে যদিও, তারপরেও ছন্দটা বলা উচিত। যে প্রথমত আমাদের যে অ্যাক্টোডার্ম, কি ডার্ম? অ্যাক্টোরাম থেকে কি আসে? এটা মনে রাখতে পারবা যে এনামুলের চোখের অপটিক স্নায়ুতে পাওয়ার অনেক। বললাম যে এনামুলের চোখের অপটিক স্নায়ুতে পাওয়ার অনেক। তো এখানে এনামুল দিয়ে মনে রাখা যায় যে এনামেল, কি এনামেল, ঠিক আছে? আরেকটা হলো তোমার অ্যাপিডার্মিস যদিও এখানে দেখা যাচ্ছে না, এই যে দেখো অ্যাপিডার্মাল অংশ, ঠিক আছে? এনামুল তাহলে অ্যাপিডার্মিস এবং অ্যাপিডার্মাল অংশ, ঠিক আছে? আর চোখ দিয়ে কিন্তু চোখ দিয়ে কি চোখ, এই যে চোখ। এরপরে আমাদের অপটিক স্নায়ু মানে হলো স্নায়ুতন্ত্র, এই যে দেখো স্নায়ুতন্ত্র। এরপরে আসলো আমার পাওয়ার অনেক, এখানে পায়ুর আবরণ, পাওয়ারতে পায়ুর আবরণ, আর একটা পিটুইটারি গ্রন্থি। যদি দেখাই এই যে দেখো 3 নম্বরটা বলা আছে যে পায়ুর আবরণ, আর একটা হলো পিটুইটারি গ্রন্থি যদি এখানে নাই, এটা এখানে লেখা উচিত যে পিটুইটারি গ্রন্থি, বোঝা যাচ্ছে না লেখা, যাই হোক পিটুইটারি গ্রন্থি। অ্যান্ড লাস্ট অনেকতে হলো তোমার অন্তঃকর্ণ, এই যে দেখো 2 নম্বরে বলা আছে অন্তঃকর্ণ। তাহলে সবগুলোই কিন্তু ছন্দের মধ্যে চলে আসবে যে এনামুলের চোখের অপটিক স্নায়ুতে পাওয়ার অনেক। এরপরে চলে আসবে ভাই মেসোডার্মের ছন্দটা এরকম, তোমার ডিউডেনামে লম্বা পেরেক সংযোজন। এখানে কি বললাম যে তোমার ডিউডেনামে লম্বা পেরেক সংযোজন, তোমারটা মনে রাখবা ইউ। তোমার যদি ইউ হয় তার মানে ইউতে হলো তোমার ইউস্টেশিয়ান নালী, যদিও আমরা এখানে ইউস্টেশিয়ান নালীটা দেখতে পাচ্ছি না, তার মানে এখানে আস্তে করে লিখে নেওয়া উচিত যে ইউস্টেশিয়ান নালী। ওকে, এরপরে মনে রাখবে ডিউডেনাম দিয়ে রাখতে হবে যে ডেন্টিন আর একটা ডার্মিস, এই যে দেখো ডেন্টিন আর একটা কি ডার্মিস। এরপরে লম্বাতে হলো তোমার লসিকাতন্ত্র, এই যে দেখো লসিকাতন্ত্র। দেন আসলো আমার প্যারেক প্যারেক হলো তোমার যে পেতে হলো পেশিকলা এবং পৌষ্টিক তন্ত্র, কোথায় পেশিকলা মানে যোজক টিস্যু, ঠিক আছে? পৌষ্টিক নালী, এই যে দেখো পৌষ্টিক নালীর বহিস্তর।
এবার রেতে হলো তোমার রেচনতন্ত্র। রেচনতন্ত্র আছে না নেই, থাকা তো দরকার। এই যে 5 নম্বরটা রেচন জননতন্ত্র দেখানো হচ্ছে। এবার কত হলো তোমার কঙ্কালতন্ত্র। এই যে 3-এ দেয়া যায় কঙ্কালতন্ত্র, লম্বা পেরেক। এরপরে সংযোজন। সংযোজনতে হলো তোমার সংবহনতন্ত্র, এই যে রক্ত সংবহনতন্ত্র। যোতে হলো যোজক কলা, এই যে এখানে আবার আসছে যোজক কলা। অ্যান্ড দ্য থিংস দ্যাট জননতন্ত্র, ঠিক আছে, জননতন্ত্র। এই যে রেচন জননতন্ত্র, তাহলে ছন্দের মধ্যে এটাও চলে আসলো। অ্যান্ড দ্য লাস্ট ইজ অ্যান্ডোডার্ম। অ্যান্ডোডার্ম মনে রাখবে যে কখনো কখনো জ্বরে অন্তরের মধ্যে অযথা সংশয়। তাহলে জ্বরে অন্তরের মধ্যে অযথা সংশয়, এখানে জ্বর দিয়ে আমরা মনে রাখবো জনন এবং রেচনতন্ত্রের কিছু অংশ, যেটা 5 নম্বরে উল্লেখিত আছে। অ্যান্ড অন্তরের দিয়ে মনে রাখতে হবে যে পৌষ্টিক নালীর অন্তঃস্তরে, যে 1 নম্বরে যেটা আছে। তারপরে মধ্যেতে হলো আমার মধ্যকর্ণ 4 নম্বরের। অ্যান্ড অযথা, অতে অগ্নাশয়, কি বললাম যে অতে অগ্নাশয়। জতে হলো তোমার যকৃৎ। থতে হলো তোমার থাইমাস, আর একটা কি থাইরয়েড, থাইমাস থাইরয়েড, ঠিক আছে এইটা। এবার সংশয়তে হলো আমার শ্বসনতন্ত্র, ঠিক আছে। এই শেষ, এখান থেকে আর কিছু নাই। তাহলে আমরা ছন্দের মাধ্যমে কিন্তু ওভারঅল সম্পূর্ণ ছকটাই শেষ করে ফেললাম। এরপরে আমরা চলে আসলাম যে মানব দেহের প্রতিরক্ষা। এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা ছক এটা। এখানে জানতে হবে যে টি কোষ কিন্তু কোষ নির্ভর এবং বি কোষ হলো রস নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা, এবং এটা থাইমাস গ্রন্থিতে পরিণত হচ্ছে, এটা বার্সাল লিম্ফয়েড অঙ্গে পরিণত হচ্ছে, ঠিক আছে। এবং টি কোষ কিন্তু সরাসরি জীবাণুকে আঘাত করে দেয়, বাট বি কোষ অ্যান্টিবডি দিয়ে আঘাত করে, ঠিক আছে। এরপরে কথা হলো এরকম টি কোষের মধ্যে প্রকারভেদ আছে, যেমন কিলার টি কোষ, তারপরে আছে তোমার হেল্পার টি কোষ, সাপ্রেসর টি কোষ, মেমোরি টি কোষ। কিন্তু বি কোষের মধ্যে দেখা যায় যে এরা হয় প্লাজমা কোষ, না হয় হয়ে থাকে মেমোরি বি কোষ, এর বাইরে কিছুই না। এবং ক্যান্সার কোষ এবং প্রতিস্থাপিত টিস্যুর কোষ ধ্বংস করতে পারে, ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বাট অন দ্য আদার হ্যান্ড বি কোষ এরকম কিছুই করতে পারতেছে না। আবার অবদমনমূলক প্রভাব কিন্তু আমরা টি কোষের মধ্যে পাচ্ছি, বি কোষের মধ্যে এরকম কোনো অবদমনমূলক প্রভাব নাই। তাহলে ভাই এই পয়েন্টটা, এই ছকটা অনেক ইম্পর্টেন্ট আছে। এরপরে যেটা আসলো সেটা হলো প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তরের একটা ছক পাচ্ছি। এবং এইখান থেকে, এই ছক থেকে 5 নাম্বার যে পয়েন্টটা এখানে দেওয়া হয়েছে, যে উদাহরণগুলো কোনটার কোন জিনিস, এটা মাথায় রাখতে হবে। ফার্স্টলি তুমি মনে রাখবা প্রথম প্রতিরক্ষা স্তরের যেগুলো দেওয়া আছে সেগুলা, দ্বিতীয়ত মনে রাখবা তৃতীয় প্রতিরক্ষা স্তর, ঠিক আছে। তাহলে আমাদের দ্বিতীয় আর মনে রাখার দরকার হয় না, 1 আর 3 জানলেই 2 নাম্বার আর মনে রাখার কোনো দরকার নাই। এবং 1 থেকে 4 পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো মোটামুটি প্রথম আর দ্বিতীয়তে সেম, তৃতীয়টা একটু আলাদা, এটা আমাদের আলাদাভাবে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল মোস্ট ইম্পর্টেন্ট একটা ছক। এখান থেকে সবার প্রথমে তোমরা জানবা 3 নম্বরটা, এখানে বি আর টি লিম্ফোসাইটকে উদ্বুদ্ধ করে অনাক্রম্যতামূলক সক্রিয়তা সৃষ্টি করতে সক্ষম, বাট নিউট্রোফিল এরকম কোনো কিছুই করতে পারে না, অক্ষম। আবার দেখা যাচ্ছে এটা ভৌত এবং ফ্যাগোসাইটোসিস করতে পারে ম্যাক্রোফেজ, অপরদিকে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিসও করতে পারে, ভৌতও করতে পারে, সাথে আরেকটা কি, এটা প্রোটিওলাইটিকও করতে পারে। তাহলে প্রশ্ন আসবে যে নিচের কোনটি নিউট্রোফিল করতে পারে না, কোন প্রক্রিয়াটি নিউট্রোফিলের অন্তর্ভুক্ত নয়। আবার দেখো এটা বিশেষ ধরনের ম্যাক্রোফেজ কিন্তু বিশেষ অদানাদার শ্বেত রক্তকণিকা, সে নিউট্রোফিল কিন্তু দানাদার শ্বেত রক্তকণিকা, এবং মনোসাইট রক্তের বাইরে বৃহদাকার আকৃতি ধারণ করে ম্যাক্রোফেজে পরিণত হচ্ছে, ঠিক আছে। তাহলে কোন রক্তকণিকা থেকে ম্যাক্রোফেজ আসতেছে ভাই? মনোসাইট থেকে কিন্তু এই ম্যাক্রোফেজ আসতেছে। অপরদিকে নিউট্রোফিল রক্তকণিকার কোনো পরিবর্তিত রূপই নয়, ঠিক আছে। এইভাবে এটা মনে রাখা যায়। সহজাত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা, এটা 3-4 বার রিডিং দিলেই হয়ে যাবে। অ্যান্টিবডি, অ্যান্টিজেন, আর হলো অ্যান্টিবডি, ইন্টারফেরন, এগুলা রিডিং মারো। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ছক আছে, এই ছকটা হলো তোমার টিকাদানি ইপিআই, যেটা হলো এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশনের, এটা ছকের মধ্যে এটা পড়ে। এবং এখানে জানতে হবে যে যক্ষা হইলে কোন টিকা দেওয়া হয়, বিসিজি দেওয়া হয়, ঠিক আছে। হামের জন্য কোন টিকা, হামের টিকা, হাম রুবেলার জন্য এমআর টিকা, এমতে মেজলস, আরতে হলো তোমার রুবেলা, তাহলে এমআর টিকা। পোলিওর জন্য ওপিভি, অর্থাৎ ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, এরকম একটা, হ্যাঁ। নিউমোকক্কাল জন্য পিসিবি, অর্থাৎ নিউমোকক্কাল ভ্যাকসিন আর কি এটা। এবং ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি এর জন্য পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ডিপিটি, হেপাটাইটিস বি, হিপ দেওয়া হয়ে থাকে। এবং যেটা জানতে হবে এখানে সেটা হলো যে টিকা শুরু করার সঠিক সময়টা জানতে হবে, এখান থেকে বরাবর কোশ্চিন আসে, ঠিক আছে। তো দেখো ভাই, যক্ষা যে বিশেষ টিকা, এটা জন্মের পর থেকে দেওয়া হয়ে থাকে, যদিও এখানে লেখা আছে জন্মের পর থেকে, তার উপর আরেকটা জিনিস এখানে লেখা যেতে পারে, সেটা হলো যে 1 মাসের মধ্যে, কয় মাসের মধ্যে, যে 1
1 মাসের মধ্যে কিন্তু এই টিকাটা দেওয়া শুরু হয়, এবং এটাই একবার অপশানে এসেছিলো যে 1 মাসের মধ্যে। তারপর এটা 6 সপ্তাহ, এবং 6 সপ্তাহটা দেখো মেজরিটি পয়েন্ট 6 সপ্তাহ। তো এটা মনে রাখা যায় একটা সিস্টেম, যে তোমার যেই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, পিসিভি ভ্যাকসিন, ওপিভি, এগুলো কিন্তু 6 সপ্তাহের মধ্যে দেওয়া হচ্ছে। অপরদিকে এমআরটা 9 মাস বয়স পূর্ণ হলে, এবং হ্যামারটা 15 মাস বয়স পূর্ণ হলে, আর যেটা পেলাম যে বিসিজিটা কিন্তু 1 মাসের মধ্যে বা জন্মের পর থেকে। তাহলে সহজ আছে ইনশাল্লাহ। তাহলে এভাবে কিন্তু মানবদের প্রতিরক্ষা আসে। আচ্ছা, এরপরে জিনতত্ত্ব আর বিবর্তন অধ্যায়ে তেমন কোনো ইম্পর্টেন্ট ছক নেই। যেগুলা এখানে যেই ছকটা দেখা যাচ্ছে, এটা আসলে রিডিং দিলেই হয়ে যাবে। কারণ এর আগে যেহেতু তোমরা এর আগে পড়াটা যদি ভালো করে পড়ে থাকো, পূর্বের পড়াগুলা, তাহলে এইটা জাস্ট রিডিং দেওয়ার মাধ্যমে কিন্তু হয়ে যায়। তো তোমাদের এগুলা রিডিং দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা একটা ছক পাবো যে মানুষের কয়েকটি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার নয়। ঠিক আছে, তো ভাই এই যে দেখো 4টা অপশনের মধ্যে 3টা দিবে এই জায়গাতে, 3টা দিবে এই জায়গা থেকে, বাকি একটা থাকবে তোমার নাম বা অন্য একটা ডিসঅর্ডারের নাম। তো সেটাই উত্তর। যেমন বরাবর কোশ্চিন হয়ে থাকে যেটা থ্যালাসেমিয়া কিন্তু এখানে দেয়া হয়। ঠিক আছে, এই অপশনের মধ্যে থ্যালাসেমিয়া একটা কিন্তু বেস্ট অপশন, যেটা দিয়ে দেয় যে নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। তো এখানে থ্যালাসেমিয়া দেওয়া থাকে, তো তোমরা চক্ষু বন্ধ করে থ্যালাসেমিয়া দেখাই দিবা। ঠিক আছে, এটা কনফিউশনে পড়াই যাবে না। ঠিক আছে, এই নামগুলো তাহলে মুখস্থ করতে হবে। ঠিক আছে, লাল সবুজ বনাঞ্চল, হিমোফিলিয়া, মাস্কুলার ডিস্ট্রফি, রাতকানা, ডায়াবেটিস ইন্টিগ্রেটাস, ফ্ল্যাজেলিক সিনড্রোম, হাইপারট্রাইকোসিস এবং টেস্টিকুলার ফেমিনাইজেশন। সাথে সাথে আরও 2টা লেখা যায়, সাথে আরও 2টা কি লেখা যায়, এটা কত নম্বর ছিল, 8 নম্বর। তাহলে আরও 2টা 9 নম্বর দিয়ে তোমরা লিখতে পারো। একটা হলো মায়োপিয়া, আর 10 নম্বরে তোমরা দিতে পারো ইকথায়োসিস। এগুলো আসে আর কি। ঠিক আছে, ইকথায়োসিস, ওকে। তো থ্যালাসেমিয়াটা কিন্তু নয়, এটা ভালোভাবে মনে রাখলেই এখান থেকে প্রশ্ন চলে আসে। এরপরে আমরা লেমার্কবাদ আর একটা হলো তোমার ডারউইনবাদের একটা ছক পাচ্ছি, এবং এই ছকটা আসলেই অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে সেটা হলো যে 3 নম্বরটাতে যে গ্রন্থটা প্রকাশ করা হয়েছে, এখানে লেমার্ক ফিলোসফিক জুলজিক, অপরদিকে ডারউইন অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এবং জানতে হবে যে ল্যামার্ক হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, অপরদিকে ডারউইন হলো কিন্তু প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ঠিক আছে, এরপরে তোমাকে জানতে হবে যে ল্যামার্কেরটা হলো একটা যান্ত্রিক মতবাদ, বাট থিং ইজ দ্যাট ডারউইন কিন্তু একটা বৈজ্ঞানিক মতবাদ। ঠিক আছে, এরপরে জানবা যে এইখানে যে বৈশিষ্ট্য সৃষ্টির কারণগুলো জানতে হবে, যে প্রসেসটা, ব্যবহার, অপব্যবহার। অপরদিকে ডারউইন কিন্তু বলতেছে যে বৈশিষ্ট্য সৃষ্টির কারণ হলো প্রকরণ। ঠিক আছে, এবং লেমার্ক বলতেছে প্রকৃতির সাথে খাপ খাইয়ে জীব বাঁচে থাকে। অপরদিকে ডারউইন বলতেছে জীবন সংগ্রাম করেই বাঁচে থাকে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এখানে শেষ। আর এখানে তোমরা সালটা মনে রাখতে পারো যে কত সালের লেমার্কবাদ হয় আর ডারউইনবাদ। জাস্ট লেমার্কটা মনে রাখবা 1809, এবং তার 50 বছর পরেই কিন্তু 1859 সালে এরকম ডারউইনবাদ আসে। আচ্ছা ভাই, এরপরে যেই ছকটা পাচ্ছি এখান থেকে কোশ্চিন আসে। ঠিক আছে, এখান থেকে কোশ্চিন আসে। এখানে তোমরা জানবা যে এরাগুলো দেওয়া আছে 5টা: সিনোজোইক, মেসোজোইক, প্যালিওজোইক, প্রোটোজোইক এবং আর্কিওজোইক। এগুলো মাথায় রাখতে হবে। সাথে মাথায় রাখতে হবে এর মধ্যে মেসোজোইকের যে 3টা আমরা শাখা দেখতে পাচ্ছি, অর্থাৎ পিরিয়ড দেখতে পাচ্ছি, ক্রিটেসিয়াস, জুরাসিক এবং ট্রায়াসিক, এটা চলে আসে। যে নিচের কোনটি মেসোজোইকের পিরিয়ড নয়, এটা দিয়ে দিবে। হ্যাঁ, এমনকি অনেক সময় দেখা গেছে যে সিনোজোইকের ইপক দিয়ে দেয় এবং বলে যে নিচে কোনটি সিনোজোইকের ইপক নয়, যেমন রিসেন্ট প্লেস্টোসিন, প্লিওসিন, মায়োসিন, অলিগোসিন, ইওসিন এবং পেলিওসিন, এগুলো কিন্তু ইপক। ঠিক আছে, এবং আর এখানে মেসোজোইকের যে এখানে মানে সময়গুলো দেওয়া আছে, 13.5 কোটি বছর আগেরটাকে ক্রিটেসিয়াস বলা হচ্ছে, 16.5 কোটি আগেরটাকে জুরাসিক বলা হচ্ছে, 22 কোটি আগের ট্রায়াসিক বলা হচ্ছে। এই 3টা মাথায় রাখতে হবে। সাথে এখান থেকে মাথায় রাখতে হবে যে কোন যুগ বলা হচ্ছে। যেমন সিনোজোইককে কিন্তু আমরা বলতেছিলাম যে স্তন্যপায়ী যুগ। ঠিক আছে, মেসোজোইককে বলা হয় সরীসৃপের যুগ। সাথে ইংলিশটা মাস্টার এজ অফ ম্যামালাস, এজ অফ রেপ্টিলিস। এবং দেখো এখানে প্যালিওজোইক থেকে উভচরের যুগ বলা হচ্ছে এজ অফ অ্যাম্ফিবিয়া, মাছের যুগ হচ্ছে এজ অফ ফিজিক্যালস, এবং সামুদ্রিক প্রাণী ম্যারিন ইনভার্টেব্রেটস, এগুলো প্যালিওজোইক। আর এখানে দেখবা যে কোনটাতে কোন জীবাশ্মই নেই, সেটা হলো আর্কিওজোইক। মনে রাখবা যে বায়োলজি রিলেটেড একটা শব্দ হলো এ মানেই নাই, এ মানে কি, এ মানে নাই, তার মানে আর্কিওজোইকে কোনো জীবাশ্ম নাই। ঠিক আছে, আর এখানে আদ্য প্রাণী হলো প্রোটেরোজোইক। তাহলে এই ছকও শেষ। তো আজকের লাস্ট শখ, এই ভিডিওর লাস্ট শখ হইল যে আমাদের যে প্রাণীর আচরণ অধ্যায়ের রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, কর্মী মৌমাছি, এখান থেকে আমাদের জানতে হবে আকারটা জানতে হবে। অনেক সময় প্রশ্ন আসে যে কোনটির আকার সবচেয়ে বড়। তো আকারে সবচেয়ে বড় হলো রানী মৌমাছি। ঠিক আছে, এরপরে প্রশ্ন আসবে যে প্রজননে সক্ষম কি সক্ষম না, রানী এবং পুরুষ সক্ষম, কিন্তু কর্মী কিন্তু অক্ষম। ঠিক আছে,
তারপরে তোমরা জানবা যে ফেরোমেন কার আছে কার নাই। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে ফেরোমেন রানী ক্ষরণ করে, বাট বাকি দুইজন ক্ষরণ করে, তো কর্মী এবং পুরুষ ক্ষরণ করে না। এরপরে জানবা এদের সংখ্যা কিরকম আছে, একটে 300 থেকে 3000 এবং কর্মী থাকে সবচেয়ে বেশি 60 থেকে 80,000। এরপরে এদের আয়ুষ্কালটা মোটামুটি জানলে ভালো হয়, না জানলে নাই। তো এই ছিল আর কি বায়োলজির যেই আসলে ছক রিলেটেড, জুলজির ছক রিলেটেড পড়াশোনা, ঠিক আছে। ওকে, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা হলে অবশ্যই জানাতে পারবা ইনশাল্লাহ।